বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। অবশেষে বারোয়ালার শতলোক আশ্রম থেকে গ্রেপ্তার করা হলো স্বঘোষিত ধর্মগুরু রামপালকে। তাকে আদালতে তোলা হলে 28 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। স্বঘোষিত ধর্মগুরু রামপালের 28 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। রামপাল অবশ্য দাবি করেছিলেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন। গ্রেপ্তারি এড়াতে বারোয়ালার আশ্রমে ভক্তদের আটকে রাখার অভিযোগও অস্বীকার করেন তিনি। বুধবার রাতে বারোয়ালার শতলোক আশ্রম থেকে গ্রেপ্তার করা হয় এই স্বঘোষিত ধর্মগুরুকে। তার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। সকালেই 2006-এর একটি খুনের মামলায় তার জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। গ্রেফতার হওয়া স্বঘোষিত ধর্মগুরু রামপালকে বৃহস্পতিবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে তোলা হয়। বৃহস্পতিবার ভোরে রামপালকে চণ্ডীগড়ের নিকটবর্তী পাঁচকুলা টাউনে নিয়ে আসা হয়। সেখানে তার মেডিকেল পরীক্ষা হয়। স্বঘোষিত এই ধর্মগুরুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 121A, সরকারের বিরুদ্ধে 122 ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া 63 বছরের এই ধর্মগুরুর বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গা ও বেআইনিভাবে আটক করে রাখার অভিযোগও আনা হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর রামপাল দাবি করেন তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে। প্রাথমিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও ডাক্তাররা জানান শারীরিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ। গত 4 বছরে 43 বার কোর্টের সমন উপেক্ষা করেছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু। उनकी हेल्थ बिल्कुल ठीक है। मेरे डॉक्टर्स की टीम है, उन्होंने एग्जामिन कर लिया है, टेस्ट हो गए हैं, ही इज़ परफेक्टली ऑल राइट। देखिए नहीं, पहले का मुझे ज़्यादा आइडिया नहीं है, पर जब से हॉस्पिटल में आए हैं ही इज़ वेरी मच स्टेबल। अभी कोई टिप्पणी नहीं की जा सकती, सारा मामला सब जुडिस है और जैसे ही कोई कार्रवाई होती है तो आपको उचित माध्यम के द्वारा सूचित कर दिया जाएगा। इसमें कोई टिप्पणी नहीं दी जा सकती। एक व्यवस्थित तरीके से आपको सारी बात बता दी जाएगी, कुछ भी नहीं कहा जा सकता अभी। जिसकी वजह से कोर्ट में पेश नहीं हो पाए। अब स्वस्थ हो गया, मैं पहले बीमार था। रामपाल जी, आपकी जो बेल एप्लीकेशन थी वो भी अब रिजेक्ट कर दी गई है। जो 2008 में आपको बेल मिली थी कोर्ट की तरफ से, उसके बारे में क्या कहना है? धन्यवाद। जो पूरा विवाद हुआ उसमें 6 लोगों की जान गई, आपको कोई अफसोस है उस बात का? बहुत अफसोस है जी। नहीं, जो आपने अपने अनुयायियों तो जिम्मेदार कौन है इस चीज का? और आप पीछे छुपे रहे, मैंने किसी को नहीं, वो आप सही मानते हैं? मैंने नहीं बनाया किसी को, वो अपने आप ही बन रहे थे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহাকে নজিরবিহীনভাবে ভৎসনা করল দেশের শীর্ষ আদালত। 2G কেলেঙ্কারি তদন্ত থেকে রঞ্জিত সিনহাকে সরে দাঁড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহাকে নজিরবিহীনভাবে ভৎসনা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, 2G কেলেঙ্কারি তদন্ত থেকে সরে দাঁড়ান রঞ্জিত সিনহা। এতদিন তিনি এই তদন্তের তত্ত্বাবধান করছিলেন। বৃহস্পতিবার শীর্ষ আদালত এই চাঞ্চল্যকর রায় দেওয়ার পর রঞ্জিত সিনহার পরবর্তী কোনো পদাধিকারী এই মামলার তদন্ত করবেন। 2G তদন্তে সিবিআই ডিরেক্টরের বিশ্বাসযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। দেশের শীর্ষ তদন্তকারী সংস্থার ডিরেক্টরকে শীর্ষ আদালত এভাবে নির্দেশ দেওয়ায় রীতিমতো অস্বস্তিতে সিবিআই। বিশিষ্ট আইনজীবী ও আম আদমি পার্টির নেতা প্রশান্ত ভূষণের অভিযোগ, টেলিকম দপ্তরের বেশ কিছু সব আমলা যোগসাজশ করে বিভিন্ন কোম্পানিকে 2G পরিষেবার বরাত পাইয়ে দিয়েছেন। সেই সব অভিযুক্ত আমলার সঙ্গে রঞ্জিত সিনহা তার দিল্লির বাড়িতে নিয়মিত দেখা করেছেন বলে অভিযোগ প্রশান্ত ভূষণের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 20 নভেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকা 12 ঘন্টা ত্রিপুরা বন্ধ সর্বাত্মকভাবে সম্পন্ন হলো রাজ্যে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান দুর্নীতি, নারী নির্যাতনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগ ও বিশালগড় ব্লকের 17 কোটি টাকার দুর্নীতি সিবিআইকে দিয়ে তদন্ত করানোর দাবিতে গত 17 নভেম্বর আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের ডাকা এই আইন অমান্য আন্দোলনে পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করার অভিযোগে 20 নভেম্বর বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যে 12 ঘন্টার বন্ধের ডাক দেয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন সকাল থেকেই বন্ধ ছিল সর্বাত্মক। রাজ্যের প্রতিটি মহকুমায় দোকানপাট, বাজারহাট খোলেনি বললেই চলে। অফিস, আদালত, স্কুল, কলেজ খোলা থাকলেও উপস্থিতির হার ছিল খুব কম। বর্তমানে ত্রিপুরা রাজ্যের অনেক স্কুলেই পরীক্ষা চলছে, তাই প্রদেশ কংগ্রেস বন্ধের সকল জরুরি পরিষেবার পাশাপাশি স্কুলগুলিকেও বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। স্কুল বাসের পাশাপাশি ছাত্রছাত্রী পরিবহনকারী যানবাহনকেও বন্ধের বাইরে রাখা হয়েছে। তবে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকার অধিকাংশ স্কুলই এদিনের পরীক্ষাকে স্থগিত রেখেছে। রাজ্যের রাস্তায় এদিন সরকারি গাড়ি ছাড়া বেসরকারি গাড়ি দেখা যায়নি বললেই চলে। রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস ও সিপিএম দলের সমর্থকদের মধ্যে পিকেটিংয়ের সময় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তর জেলার দামছড়া এলাকায় কংগ্রেস ও সিপিএম দলের পিকেটারদের মধ্যে সংঘর্ষে নকুল সিনহা নামে 55 বছর বয়সী এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর।
কংগ্রেস দাবি করছে সংঘর্ষের জেরেই তার মৃত্যু হয়েছে। এদিকে বন্ধের দিন রাজ্যের সকল সরকারি অফিস আদালত স্বাভাবিকভাবে খোলা রাখার জন্য বুধবার সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে প্রেস রিলিজ জারি করা হয়েছে। আইন অমান্যকারীদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। শান্তিপ্রিয় ক্রিকেটারদের উপর সিপিএমের হামলা বর্জিত হয়েছে, একজন মারা গেছে নকুল সিনহান এবং 7 জন হসপিটালাইজ, গুরুতরভাবে ইনজিওর্ড। বিভিন্ন জায়গা সকালবেলা থেকেই আমরা পিকেটিং তো দূরের কথা, আমরা একটু বেরোবো, আমরা কংগ্রেস ভবন থেকে যখন বেরোচ্ছিলাম পুলিশ আমাদেরকে নাকাবন্ধ, মানে বাইক নিয়ে বেরোনো চলবে না, কোথাও কোনো দাঁড়ানো চলবে না। পুলিশি রাজ এই রাজ্যে কায়েম হয়ে রয়েছে। একটা স্বৈরাচারী সরকারের শাসন ব্যবস্থা যা হওয়া সেটাই হচ্ছে এই রাজ্যে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা তো ডে ওয়ান আমরা অ্যাপিল করেছিলাম রাজ্যের মানুষের কাছে যেন এটা কংগ্রেসদের বন্ধ না হয়, এটা যেন আম জনসাধারণ বন্ধ হয় এবং একটা স্বতঃস্ফূর্ত সারা রাজ্যে, যেখানে আমরা খবর পেয়েছি সারা রাজ্যে অভূতপূর্ব বন্ধ হচ্ছে। 12 ঘন্টা ত্রিপুরা বন্ধের জেরে খোয়াই শহর ও শহরতলি এলাকাগুলিতেও স্বতঃস্ফূর্ত বন্ধের প্রভাব পড়েছে। শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি ছিল বন্ধ, দূরপাল্লার ছোট বড় গাড়িগুলি রাস্তায় নামেনি, ব্যাংকগুলিও ছিল বন্ধ। শহরের বিভিন্ন সরকারি কার্যালয়ের সামনে কংগ্রেস নেতাকর্মীরা পিকেটিং করে। পিকেটিংয়ের অভিযোগে পুলিশ খোয়াইতে জেলা সভাপতি, ব্লক সভাপতি সহ মোট 35 জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকাল থেকে খোয়াইয়ের সর্বত্র বন্ধের প্রভাব পড়ে। শহরের সুভাষ পার্ক, পুরাতন বাজারের ব্যবসায়িকরা দোকানপাট খোলেনি। শহরতলি গ্রাম পহরমোড়াতেও ওই একই চিত্র ধরা পড়ে। শাসক দলের বিরোধিতা সত্ত্বেও সিআইটিইউ অনুমোদিত বাস ও জিপ সিন্ডিকেট থেকেও কোনো দূরপাল্লার গাড়ি রাস্তায় নামেনি। পরে বেলা 2টায় গ্রেপ্তার হওয়া নেতা ও কর্মীদের মুক্ত করা হয়। বন্ধকে কেন্দ্র করে খোয়াই মহকুমার 2 থানা এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে 12 ঘন্টা ত্রিপুরা বন্ধ গোটা রাজ্যের সাথে আমবাসা মহকুমায়ও সর্বাত্মক সার্থক হয়েছে। দোকানপাট সর্বত্র যেমন বন্ধ ছিল, তেমনি পূর্ব ঘোষণা অনুযায়ী স্কুল, কলেজ, পোস্ট অফিস খোলা ছিল। তবে সময় গড়িয়ে 10টা বাজতেই অফিসের গাড়ি চলাচল শুরু হয়। এক জনৈক ব্যক্তির গাড়িতে স্কুল বাস বোর্ড লাগিয়ে যাত্রী বহন করার সময় কংগ্রেস কর্মীরা বাধা দেয়। কংগ্রেস নেতৃত্বের দাবি বন্ধ সর্বাত্মক সার্থক হয়েছে আমবাসায়। এদিকে বন্ধের একটি ভিন্ন চিত্র ধরা পড়ে শান্তিরবাজার মহকুমায়। বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায় বন্ধের সাড়া তেমন পরিলক্ষিত হয়নি। যত বেলা বাড়তে শুরু হয় ততই দেখা যায় দোকানপাট খোলা। দোকান মালিকেরা জানায় কংগ্রেসের ডাকা বন্ধে তাদের রোজি রোজগারের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। দোকান খুললেও অন্য দিনের তুলনায় ক্রেতাদের ভিড় খুবই কম, কিন্তু অন্য দিনের তুলনায় চা দোকানে ভিড় পরিলক্ষিত হয়। এদিকে দেখা যায় অন্যান্য দিনের তুলনায় যান চলাচল খুবই কম। বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে জানা যায় বাম ডান সবাই বন্ধকে ভালো চোখে দেখছে না। বন্ধ কোনো সমস্যার সমাধানের পথ নয়, এটা একটা রাজনৈতিক দলের শক্তি প্রদর্শনের দিক। এতে সকল অংশের মানুষের অভিমত। বেশিরভাগই এই বন্ধে ক্ষতির সম্মুখীন হয় সাধারণ গরিব মানুষ। যেহেতু আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করে বাদ খাই, এই বনকে আমরা প্রত্যাখ্যান করেছি। এই বন আমাদের বিরুদ্ধে, আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। একদিন দোকান না করলে আমাদের অর্থনৈতিক ঘাটতি হয়। আমাদের যে আমরা ব্যবসা করে বাদ খাই সেটা আমাদের বিষম ক্ষতি হয়। তাই আমরা দোকানপাট খোলা রেখেছি না, আমরা সমর্থন করি না বনকে। আমরা ন্যায্য বন্ধ হয়েছে না, অযৌক্তিক মতো বন্ধ হয়েছে এবং আমরা আগে যেভাবে আসি শান্তিপূর্ণ কোনো গন্ডগোল নয়, গাড়ি ঘোড়া, দোকান পাট, স্কুল ঘাট সব খোলা। তাছাড়া তেলিয়ামুড়াতেও বন্ধে আংশিক সাড়া পরিলক্ষিত হয়। কিছু সরকারি দপ্তরের কর্মীদের গড়া হাজিরা ছিল এদিন। তেলিয়ামুড়া গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে ব্যাংক বন্ধের পক্ষে অভিযোগও উঠেছে। মহকুমা জুড়ে পুলিশি ব্যবস্থা ছিল জোরদার, কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কংগ্রেস ক্রিকেটারদের মধ্যে 14 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে রাখা হয়, যদিও পরে ছেড়ে দেওয়া হয়। কোন জায়গায় বাড়ি আপনার? এখন এখন কি ব্যাংক বন্ধ? হ্যাঁ, এখন তো টিকেটিং করছেন, ডিক্লেয়ার ছিল ম্যানেজার টিকেটিং হয়েছে, সুতরাং আমরা কেমন কাজ করব ব্যাংকের। আচ্ছা, প্রশাসন থেকে কোনো সেফটির ব্যবস্থা আছে কি ব্যাংকের মধ্যে আজকের দিনে? দেখলাম তো এইরকম সেফটি থাকা সত্ত্বেও কি আপনারা ব্যাংক বন্ধ রাখবেন আজকে? আমার তো নিজস্ব কোনো মতামত, ম্যানেজার ম্যানেজারের সাথে কথা বলুন না।
কি আপনার আমাদের এখনো কিছু বলা হয়নি। বল না বলে আপনি কই যাচ্ছেন? দাঁড়াইলাম, দেখলাম অবজারভেশন করতে কি হচ্ছে। একই সাথে কমলপুরেও কংগ্রেসের ডাকা 12 ঘন্টা ত্রিপুরা বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে। স্কুল, কলেজ, অফিস, হাট অধিকাংশই ছিল বন্ধ। সকালবেলায় দূরপাল্লার কয়েকটি গাড়ি চলাচল করলেও যাত্রী সংখ্যা নেই বললেই চলে। মহকুমা শাসক কার্যালয় নিরাপত্তারক্ষী প্রচুর সংখ্যক মোতায়েন করে খোলা হলেও মহকুমা শাসক ছাড়া কর্মচারীর সংখ্যা ছিল হাতে গোনা। খোলেনি ব্যাংক, আদালত, দোকানপাট বন্ধ ছিল সর্বাত্মক। জেলা কংগ্রেস সভাপতি, ব্লক কংগ্রেস সভাপতি সহ 2 শতাধিক কংগ্রেস কর্মীকে পৃথক পৃথক স্থান থেকে পিকেটিং এর সময় পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কেসি বালিকা বিদ্যালয়ে নিয়ে যায়। জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব বন্ধ সর্বাত্মক হয়েছে বলে দাবি করেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যে 12 ঘন্টার স্ট্রাইক ডাক দিয়েছি। আপনারা অবশ্যই জানেন যে গত 17ই নভেম্বর আগরতলাতে কমলপুরবাসী সেই বন্ধকে সমর্থন করেছেন। যারা ব্যবসায়ীবৃন্দ রয়েছেন দোকানপাট বন্ধ রেখে, যানবাহনের মালিক যারা রয়েছেন তারা যানবাহন চলাচল বন্ধ রেখে আমাদের সেই বন্ধকে সমর্থন করেছেন। আমরা অবশ্যই কমলপুরবাসীকে ধন্যবাদ জানাই যে এই বন্ধকে সমর্থন করে রাজ্য সরকারের যে সার্বিক ব্যর্থতা তার প্রতিবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। ঘটনা তদন্ত করছে পুলিশ। দিল্লিতে খুন মণিপুরী তরুণ। দক্ষিণ দিল্লির কোটলা মোবারকপুর এলাকায় ভাড়া বাড়িতে উদ্ধার রক্তাক্ত দেহ। মৃতের নাম জিংরাম কেঙ্গো। কয়েক মাস আগে দিল্লিতে আসেন বছর 33-এর জিংরাম। টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সে পিএইচডি করছিলেন তিনি। বুধবার রাতে দিল্লির ভাড়া বাড়ি থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার রাত 9:30 নাগাদ ঘরের মধ্যেই মেঝেতে রক্তাক্ত অবস্থায় জিংরামকে দেখতে পান বাড়ির মালিকের ভাই। এরপর তারা পুলিশকে 10টা নাগাদ খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। মণিপুরী তরুণের ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রজ্জু হয়েছে খুনের মামলা। পুলিশের অনুমান ডাকাতির উদ্দেশ্যে নয়, খুনের নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকেও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকা 12 ঘন্টা ত্রিপুরা বন্ধ আংশিক সফল হয়েছে সোনামুড়া মহকুমায়। এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন অমান্য আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকা 12 ঘন্টার বন্ধ আংশিক সফল হয়েছে সোনামুড়ায়। সকাল থেকেই কংগ্রেস দলের ক্রিকেটারদের সোনামুড়া শহরের রাস্তায় নেমে পিকেটিং করতে দেখা যায়। যদিও বৃহস্পতিবার এমনিতেই সোনামুড়া বাজার সাপ্তাহিক বন্ধ থাকে। এছাড়াও শহরের মহকুমা শাসক কার্যালয়, আদালত সহ বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে কর্মীরা আসলেও পিকেটাররা তাদের বাধা দেয়। এদিন বন্ধকে ঘিরে শহরের নিরাপত্তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পিকেটিং করতে দেখা যায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মুজিবুর ইসলাম মজুমদার, সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, জেলা নেতৃত্ব শাহ আলম মিয়া, হাবিল মিয়া সহ কংগ্রেসের কর্মী সমর্থকদের। যখন গিয়েছিলাম সেখানে কংগ্রেস কর্মীদেরকে মারধর করেছিলেন পুলিশ প্রশাসন। তারই প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের অর্থ লুটের সিবিআই তদন্তের দাবিতে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস 12 ঘন্টা বন্ধ ডেকেছে। আমরা শান্তিপ্রিয়ভাবে মানুষের কাছে হাত জোর করে, এখনো পর্যন্ত নাই পানীয় জলের ব্যবস্থা, নাই খাদ্যের ব্যবস্থা, না খেয়ে এখনো পর্যন্ত আমাদের কংগ্রেস কর্মীরা এক একটা কাছে আমরা চাই সেই বিচার যাতে সোনামুড়ার মানুষ আগামী দিন এই প্রশাসনের যে অত্যাচার আমাদের প্রতি করেছে সেই বিচারটা যাতে করেন। আপনাদের মাধ্যমে এই প্রচারটা আমরা চাই। আমরা পিকেটিং করছিলাম সারা শহরে এবং সর্বত্রই যখন শান্তিপূর্ণভাবে মানুষের স্বতঃস্ফূর্ততার যখন বন্ধ সাফল্যের পথে, তখন আমরা এসডিএম অফিসের দিকে যখন যাচ্ছিলাম তখন পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে এনসিআই ইনস্টিটিউশনে রাখা হয়। সকাল 11টা থেকে এখন অবধি কোনো প্রকারের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা এখানে পুলিশ প্রশাসন করেনি। কংগ্রেসের 12 ঘন্টা ত্রিপুরা বন্ধ সোনামুড়াতে স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পেয়েছি। কোনো দোকানদার একটা দোকানও খুলেনি, কোনো গাড়ি যানবাহন চলাচল করেনি। এসডিও অফিস, বিভিন্ন অফিসে কর্মচারীরা এখনো পর্যন্ত কোনো অফিসে আসেনি এবং অফিসে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নেয়নি। তাতে বোঝা যায় প্রত্যেকটা মানুষ এই বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে। সর্বাত্মক
এখন পর্যন্ত যা আমাদের কাছে খবর, কোনো গাড়ির জায়গা গড়েনি, স্কুল বসেনি, অফিস আদালত সম্পূর্ণ বন্ধ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রদেশ কংগ্রেসের ডাকা বনকে সমর্থন জানিয়েছে। আশা করি আগামী কয়েক ঘন্টাও মানুষ এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বনকে সমর্থন করে বনকে সফল করে। যদিও পুলিশ বেশ কিছু পিকেটারকে গ্রেপ্তার করে, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। অবশ্য এদিন সোনামুড়া মোটর স্ট্যান্ড ছিল যানশূন্য, অনেকেই গাড়ি নিয়ে বের হয়নি। তবে কিছু কিছু যান চলাচল করতে দেখা গেছে রাস্তায়। এছাড়া সোনামুড়া শহরের আশপাশ এলাকাগুলিতে জনজীবন ছিল স্বাভাবিক, খোলা ছিল দোকানপাট থেকে স্কুল ও বিভিন্ন সরকারি দপ্তর। বন্ধের তেমন কোনো সাড়া লক্ষ্য করা যায়নি গ্রামাঞ্চলগুলিতে। যদিও রাজনৈতিক স্বার্থে ডাকা বন্ধের অভিযোগ এনে আগেই বন্ধের বিরোধিতা করেছিল শাসক দল সিপিএম। তবে এদিনের বন্ধে আবারও একটি কর্মনাশা দিন দেখল রাজ্যবাসী। সুকান্ত বর্মন ও টোটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরের ধ্বজনগরের বাসিন্দা দুলাল দেবনাথ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়। কে বা কারা এই খুন করেছে তার তদন্ত নেমেছে পুলিশ। কোনো এক শত্রুতার রেশ ধরে কে বা কারা খুন করে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে গেল উদয়পুর ধ্বজনগরের বাসিন্দা দুলাল দেবনাথকে। বুধবার রাতে দুলাল দেবনাথকে মেরে তার বাইক সহ তাকে আগুনে পুড়িয়ে উদয়পুর জম্পুই জেলা সড়কের 18 ভোলার গোংরায় এলাকার রাস্তার ধারে ফেলে রাখা হয়। বৃহস্পতিবার সকালে খবর যায় পুলিশে। কিল্লা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে ঘুমতি জেলা হাসপাতালে। প্রাথমিকভাবে পুলিশ তাকে চিহ্নিত করতে পারেনি। এদিকে ধ্বজনগরের পেশায় কাঠ ব্যবসায়ী দুলাল দেবনাথ গতকাল রাত 11:30 নাগাদ অন্য একজনের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন খুঁজতে খুঁজতে তাদের কাছে খবর যায় কেউ একজনের মৃতদেহ 18 ভোলাতে পাওয়া গেছে। সেখানে তারা ছুটে যায়, কিন্তু মৃতদেহ আগুনে পুড়ে যাওয়ায় কোনোভাবেই চিহ্নিত করা যায়নি। মৃতদেহের ময়না তদন্তের সময় দুলাল দেবনাথের পরিবারের লোকজন তার পায়ে লোহার রড দেখে চিহ্নিত করে না তারই দেহ। তারা জানায় কিছুদিন আগে এক দুর্ঘটনার পর তার পায়ে রড লাগাতে হয়েছিল। তারপরে কান্নায় ভেঙে পড়ে পরিবার। আমরা তানের দৌলতে খাদ্যমন্ত্রীর দৌলতে কোয়াল দেশে দৌলতে দেয়া করছি রডটা এর লাগি রড দেয়া করছে একটু বলে তিনটা আমি না ওয়ারের লগে ওই রক্ত রক্ত লাগিয়ে দিই দূরে দেখছি এরপরে দিয়ে উড়াম করছে। এরপরে দেখলাম যে এমনি সাইকেলের লগে সাইড ফিরা এমনি দেয়া করে ফিরে গেছে। সারাটা পাও দেখতে পায়ের মধ্যে রড আছে, তো ওই অ্যাক্সিডেন্ট ছিল কিছুদিন আগে, এটা দেখি আমরা চিন্তা করি। তাদের জায়গা সম্পত্তি বিভিন্ন আছে, এই দৌলতে তাদের এটা মারছে। কালকে রাতে কটার সময় গেছে না তাদের তো তাকে প্রায় সময় হেদিকে এই সাইডটা সুবিধাগি ট্রাইবেলের লগে তাদের আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন রাবার বাগান টাগান লইয়া রাবার বাগান লইয়া যেন বিভিন্ন আছে। একটা দৌলতে তাদের লগে বিভিন্ন দিন ধরে একটা করতে আছে ট্রাইবেলেরা, তো এটার দৌলতে তাদের এই ঘটনা। এদিকে জানা যায় দুলাল দেবনাথের 18 ভোলা এলাকার রাবার বাগানও রয়েছে। বাগান নিয়ে ওই এলাকার মানুষদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। কিল্লা থানার পুলিশ ফরেন্সিক দল এনে তদন্তে নেমেছে। সকাল আমরা 8টার সময় পাইছি, খবর পাই 8টার সময় পাইছি। বডি আইডেন্টিফাই না এখনো আইডেন্টিফাই স্পটটা কোন জায়গাটা? স্পটটা হইলো 18 ভোলা পাকুকছড়া জম্পুই রাস্তা, উদয়পুর জম্পুই রাস্তা। ফরেন্সিক টিম লয়ে গেছি, দেখি আমরা তদন্তে কি পাওয়া যায়। আমরা একটু তদন্ত করি, শনাক্তকরণ তো হচ্ছে না। না পোস্টমর্টম হবে, পোস্টমর্টম এটা ডিএনএ আছে, ডিএনএ আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোনামুড়া মহকুমা শাসকের নিকট এক গণডেপুটেশন দিল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি, এইচবি রোডের সোনামুড়া বিভাগীয় কমিটি। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি প্রদ্যুৎ কুমার মজুমদার। 13 দফা দাবির ভিত্তিতে সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাসের নিকট এক গণডেপুটেশন দিল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। এইচবি রোডের সোনামুড়া বিভাগীয় কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় বিভাগীয় কমিটির নেতৃত্বে সোনামুড়া শহরে সংঘটিত হয় এক মিছিল। মিছিল শেষে সংগঠনের বিভাগীয় সভাপতি প্রদ্যুৎ কুমার মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল মিলিত হন মহকুমা শাসক সুভাষিস দাসের সঙ্গে। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যের শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় হারে গ্রেড পে সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, কেন্দ্রীয় হারে 43% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া প্রমুখ। মহকুমা শাসক তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাওয়ার আশ্বাস দেন প্রতিনিধি দলকে। ডেপুটেশন শেষে সংগঠনের সোনামুড়া বিভাগীয় সভাপতি প্রদ্যুৎ কুমার মজুমদার বলেন, বিশেষ করে আমরা দেখলাম যখন 2009 সালে সেখানে আমাদের আরোপি চালু হলো, এই আরোপিতে কিছু কিছু ক্ষেত্রে সংশোধন হওয়ার পরও সেখানে নতুন করে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। দ্বিতীয় যে বিষয়, সবচেয়ে বেশি সমস্যাটা আমাদের তৈরি হয়েছিল ত্রয়োদশ অর্থ কমিশন।
যে ত্রয়োদশ অর্থ কমিশন শিক্ষক কর্মচারী এবং চতুর্দশ যে সেখানে আমাদের অর্থ কমিশনে কাজ করছেন 2-1 মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে সেখানে তাদের রিপোর্ট দেবেন। আমরা সেই দিকে তাকিয়ে আছি এবং আমাদের যে ন্যায্য যে সমস্যাগুলি সেখানে আমরা বিভিন্ন মুখ্যমন্ত্রীর মাধ্যমে সেখানে আমরা কেন্দ্রীয় সরকারের নজরে আনতে চাই। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনটা সেখানে আমরা আজকে সেখানে মিলিত হয়েছি। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর এলাকায়। ঘটনা তদন্ত করছে পুলিশ। আবারও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর এলাকায়। ঘটনা বুধবার রাতে। ঘটনায় জানা যায় প্রায় 15 বছর পূর্বে যাত্রাপুর থানাধীন দক্ষিণ পাহাড়পুর গ্রামের লেমুয়া মুড়ার বাসিন্দা আনামিয়ার মেয়ে হাসিনা খাতুনের বিয়ে হয় স্থানীয় বরখোলা গ্রামের আবুল হানিফের সঙ্গে। 15 বছর যাবৎ ভালোই কাটছিল তাদের সাংসারিক জীবন। তাদের 2 কন্যা ও 1 ছেলে সহ 3 সন্তান রয়েছে। গত 8 মাস পূর্বে হানিফ কাজের সন্ধানে বিদেশে পাড়ি দেয়। তার মধ্যে গত 17 নভেম্বর হানিফের স্ত্রী হাসিনা সোনাপুর এলাকায় এক যুবকের সঙ্গে পালিয়ে যায় বলে অভিযোগ তার শ্বশুর শাশুড়ি ও বাপের বাড়ির লোকেদের মধ্যে। এরই মধ্যে চলছিল এ বিষয়ে মীমাংসার চেষ্টাও, কিন্তু বুধবার হঠাৎই হাসিনা সোনাপুরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। হাসপাতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়। তার শরীরের প্রায় 100% জ্বলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ। হাসিনার বাবা ও শ্বশুর জানান, বিয়ে দিচ্ছে আজকে 15 বছর হয়েছে, যে কোনো একটা বিধি চক্রান্ত হয়ে গেছে। অক্ষুণ্ণ এই অশান্তি আজকে হয়েছে, আজকের দিন আজকে হয়েছে, আজকে কালকে 2 দিনের ভিতরে শেষ। মায়াও শেষ, অশান্তিও শেষ, সবকিছু শেষ। আত্মহত্যা আপনাতে যে লোক যে ফোলা নিয়ে নামে জানতে হয়েছে। 2 নাতিন আছে, একটা নাতি আছে। বড় মায়েরা থ্রিতে পড়ে আর ছোট তোমরা 12 পড়ে। একটা ছেলে বড়টা বড়। পুলিশ ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত করছে। পরে ময়না তদন্ত শেষে সোনামুড়া হাসপাতালের মর্গ থেকে হাসিনার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 61তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে বক্সনগরে ব্লক ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কমলনগরে। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য ঠাকুর চাঁদ নমো। 61তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে সমবায় দপ্তর ও ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন আয়োজিত বক্সনগর ব্লক ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কমলনগরে। বৃহস্পতিবার স্থানীয় বিবেকানন্দ কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলন করে আলোচনা সভার উদ্বোধন করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য ঠাকুর চাঁদ নমো। আলোচনা সভায় এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য শুভা মিয়া, সোনামুড়া কো-অপারেটিভ ম্যানেজার অনুপম দত্ত, কো-অপারেটিভ অর্ডিনেটর অরবিন্দ ঘোষ, বিশিষ্ট সমবায়ী প্রিয়তম রুদ্রপাল, কুলুবাড়ি ফ্যাক্স ম্যানেজার সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা। আলোচনা সভার বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত সমিতির সদস্য শুভা মিয়া বলেন, আমরা বিভিন্ন সময় ব্যাখ্যা করে তাদের দ্বারস্থ হওয়া একান্তই প্রয়োজন ছিল। ধরেন আমাদের একটা মেয়ের বিয়ে, উপায় নেই, তৎকালীন সময় আমরা দেখছি মহাজনের দ্বারস্থ হয়েছে। বাড়িতে চাল ডালের ব্যবস্থা নেই, মহাজনের থেকে কিছু টাকা আনি আমার জীবন জীবিকা নির্বাহ করেছে। এইভাবে আমরা সংগঠিতভাবে সমবায়ের সঙ্গে যুক্ত হয়ে এইখান থেকে যাতে বিভিন্ন পরিষেবা নিয়ে বাঁচতে পারি, যাতে আমার যে সহায় সম্পদ আছে তার উপরে যাতে কোনো কারণে আঘাত না আসে। সুদের কথা পার্সেন্টেজ আমরা শুনছেন। কোঅপারেটিভ অফিসার অনুপম দত্ত বলেন, অবগতির জন্য জানাচ্ছি এই বর্ষ সারা রাজ্যে সমবায় সমিতিগুলির কাজকর্মের সাফল্য বিচার করে সারা রাজ্যে 4টি সমবায় সমিতিকে পুরস্কারে পুরস্কৃত করেছে। তার মধ্যে আমাদের আনন্দের বিষয়, এই সাবডিভিশন থেকে 2টি সমবায় সমিতি, 4টের মধ্যে 2টি আমাদের এই বিভাগে এসছে। একটা হলো সোনামুড়া বিভাগীয় ল্যান্ড, আরেকটা হলো রুদ্রসাগর উদ্বাস্তু বিশাখান সমবায় সমিতি। এই হলো আমাদের সাফল্যের দিক। সেই সঙ্গে বলতে গেলে কুলুবাড়ি ফ্যাক্স ম্যানেজার সিরাজুল ইসলাম বলেন, পরিচালনা করছেন ওনাদের একটা দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা হলো ওনাদের দৃষ্টিভঙ্গি হলো যে আগে যে
সোসাইটি অর্থাৎ সমবায় ছিল তার দৃষ্টিভঙ্গির সাথে এখন দৃষ্টিভঙ্গির একটা মিল নেই, তফাৎ আছে। আপনারা